জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। জাতীয় বিশ্ববিদ্যালয় করোনাকালীন এই সময়ে অনলাইন ক্লাসের আয়োজন করেছেন, যেটি জেনে আমরা আনন্দিত হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে অনলাইন ক্লাস, এতে করোনাকালীন শিক্ষা ব্যবস্থাকে চলমান রাখার স্বার্থে এই জিনিসটি করা হয়েছে। কোভিড-19 বা করোনা এই সময়টিতে আমরা ঘরে বসে আছি, এখন আমাদের পড়াশুনো চালাতে হবে। এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছ এবং আসো, আমরা আজকের একটি ক্লাস লেকচার তৈরি করেছি সংস্কৃত বিষয়ের উপর। সেই সংস্কৃত বিষয়ের স্নাতক পাশ পর্যায়ে সংস্কৃত বিষয়ের ক্লাসটি নিয়ে দু চারটি কথা বলি। এই সংস্কৃত ক্লাসটি যে কোর্স কোড নম্বর, সেটা হচ্ছে 111303। বিষয়টি হচ্ছে সংস্কৃত নাটকের উপর। এটি মূলত কালিদাসের যে অভিজ্ঞান শকুন্তলম নাটক আছে, অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপর এই লেকচারটি তৈরি করা হয়েছে। তো তার পূর্বে আমাদের একটি পরিচিতি দরকার। যেমন আমার নাম অনুপ কুমার পাল, আমি একজন প্রভাষক, সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ, কচুয়া, বাগেরহাট। এর সঙ্গে বলে রাখা প্রয়োজন, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন এমফিল গবেষক। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কালিদাসের উপর, কালিদাসের সাহিত্যকর্মের উপর আমি এমফিল করছি, এটি শেষ পর্যায়ে আছে। তো এই পরিস্থিতিতে, করোনাকালীন এই অবস্থায়, আমরা কালিদাসের উপরেই, কালিদাসের লেখা একটি নাটক, সেই নাটকের কিছু আলোচনা আমরা করব। তো তার পূর্বে সংস্কৃত নাটক সম্পর্কে আমাদের একটু আলোচনা করতে হবে। সেই সংস্কৃত নাটক সম্পর্কে আলোচনা করতে গেলে তারও পূর্বে সংস্কৃত ভাষা এবং সাহিত্য সম্পর্কে দু চারটি কথা বলা একান্ত প্রয়োজন। তো সংস্কৃত ভাষার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, আমরা জানি। এটি অতি প্রাচীন এবং একটি সুসমৃদ্ধ ভাষা। এ ভাষায় রচিত হয়েছে বেদ, আরণ্যক, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত সহ অসংখ্য রচনা। বাল্মীকি থেকে শুরু করে ব্যাস, অশ্বঘোষ, ভাস, মাঘ, ভবভূতি, গুণাঢ্য, সোমদেব, শ্রীহর্ষ, এমনকি দ্বাদশ শতকের বাঙালি কবি জয়দেব পর্যন্ত সংস্কৃত ভাষায় আকৃষ্ট হয়ে তাদের কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তো সংস্কৃত ভাষা ও সাহিত্য থেকে রস আস্বাদন করেছেন অকুণ্ঠ চিত্তে, স্বীকারও করেছেন। তিনি তার অসংখ্য গান, অসংখ্য কবিতায় সংস্কৃত ভাষার কাছে ঋণী। শুধু তাই নয়, আব্রাহাম রোজার, স্যার উইলিয়াম জোন্স, জর্জ ফরস্টার, হ্যামিল্টন, স্লেগেল, ভিনসেন্ট এ স্মিথ, শেক্সপিয়র, দান্তে, ভার্জিল, গ্যাটে, জর্জ বুহলার, গোল্ডস্টুকার, মরিস ভিন্টারনিচ, জন এইচ মার্শাল, স্যার আলেকজান্ডার কানিংহাম, জে ফার্গুসন, আর্থার অ্যান্টনি ম্যাকডোনেল, ওয়েভার প্রভৃতি ইউরোপীয় পণ্ডিতবর্গ সংস্কৃত ভাষায় আকৃষ্ট হয়েছেন এবং তাদের আন্তরিক প্রচেষ্টায় সংস্কৃত আজ বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত। সংস্কৃত ভাষার অনেক নাটক, কাব্য বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। সংস্কৃত গল্প সাহিত্যেরও অনুবাদ অনেক ভাষাতে রয়েছে। তো আমরা এই সংস্কৃত ভাষার আলোচনায় দেখি যে পৃথিবীতে মোট কতগুলো ভাষা আছে সেটি আমাদের জানতে হবে। পৃথিবীতে ভাষা আছে প্রায় 4000। এই ভাষাগুলোকে যদি আমরা শ্রেণীকরণ করি তাহলে 26টি ভাষা বংশ পাওয়া যায়। এই 26টি ভাষা বংশের একটি ভাষা বংশের নাম হচ্ছে
ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। আমি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ সম্পর্কে দুটো কথা বলবো। সেটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ মূলত এখানে আর্য ভাষা বা সংস্কৃত ভাষা সহ গ্রিক, ল্যাটিন, জার্মান প্রভৃতি ভাষাগুলো এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে উৎপত্তি হয়েছে। তো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর কিছু লোক এশিয়া মাইনর থেকে ভারতবর্ষে প্রবেশ করে। কখন? প্রায় 4000 বছর আগে। এই ভারতবর্ষে তারা যখন আসে তখন তাদেরকে বলা হতো আর্য। আর্য মানে সভ্য। তারা এদেশীয় অনার্যদের সঙ্গে তারা বসতি স্থাপন করে এবং এই যে তাদের এদেশের যে অনার্য লোক এবং তারা যে আর্য, এই আর্য অনার্যদের মিশ্রণ হয়। তো আমি সে প্রক্রিয়া যাচ্ছি না। সংস্কৃত ভাষার তারা কথা বলতেন। তাদের ভাষার যে কথ্য রূপ ছিল, সেই কথ্য রূপ ছাড়াও একটি সাহিত্যিক রূপও তাদের ছিল। সেই সাহিত্যিক রূপে তারা তৈরি করেছেন, তারা লিখেছেন বেদ, আরণ্যক, উপনিষদ প্রভৃতি গ্রন্থ। সেই যে ভাষায় তারা লিখেছেন তাকে বৈদিক ভাষা বলা হতো। ওই বৈদিক সংস্কৃত কয়েক শতাব্দী ধরে এই যে বৈদিক সংস্কৃত এর বিবর্তন চলে। কারণ আমরা জানি ভাষা বহতা নদীর মতো চলমান, ভাষা পরিবর্তনশীল। তো এই ক্রমে ক্রমে উপনিষদের ভাষা আরো সহজ সরল করে সৃষ্টি হলো পুরাণ। পুরাণ কতগুলো? 36টি। এই 36টি পুরাণ কিন্তু এক একটা পুরাণ আবার অনেক বড় বড় পুরাণ। যেমন 18টা আছে মহাপুরাণ, 18টা আছে উপপুরাণ। এই পুরাণগুলো হলো, এরপর আরো পরবর্তীতে এসে হলো রামায়ণ, মহাভারত, যা মহাকাব্য। এই দুটি মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত। আরো পরে অশ্বঘোষ, ভাস, কালিদাস, ভারবী প্রভৃতি কবি সাহিত্যিক এবং পাণিনি, পতঞ্জলি, কাত্যায়ন আরো অনেক ব্যাকরণবিদ সংস্কৃত ভাষায় কাব্য সাধনায় মগ্ন ছিলেন এবং তারা সংস্কৃত ভাষাকে আরো ঋদ্ধ করেছেন। যেমন ব্যাকরণবিদ পাণিনির কথা প্রসঙ্গে না বললে নয়। পাণিনিকে বলা হয় সংস্কৃত ভাষার সংস্কারক বা আর্য ভাষার সংস্কারক। তিনি আর্য ভাষাকে অর্থাৎ বৈদিক ভাষাকে সংস্কার করে একটা নতুন একটা সংস্কারমূলক অর্থাৎ নতুনত্ব দান করছিলেন এবং উনি একটি বই লিখেছিলেন যে বইটির নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। অর্থাৎ 8টি অধ্যায়ে উনি ব্যাকরণের সমস্ত বিষয়কে আনার চেষ্টা করেছেন। সেই ব্যাকরণের আলোকে এই ভাষাকে তিনি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসেন এবং এই যে সংস্কার করে যে ভাষাটা তৈরি করেন তার নাম দেন তিনি সংস্কৃত। এই যে সংস্কৃত, এই সংস্কৃত নিয়েই আমাদের বর্তমান পথ চলা। সংস্কৃত ভাষায় রচিত হয়েছে পরবর্তীতে অসংখ্য কাব্য, মহাকাব্য, গীতিকাব্য, খণ্ডকাব্য, ঐতিহাসিক কাব্য, গদ্য কাব্য, চম্পু কাব্য। এছাড়াও আছে গল্প সাহিত্যের বিশাল ভান্ডার। কাব্য, নাটক, পুরাণ, ব্যাকরণ, দর্শন, জ্যোতিষ, ছন্দ প্রভৃতি যেদিকেই তাকানো হয় সেদিকেই সংস্কৃত ভাষার ব্যাপ্তি রয়েছে। তো আমাদের যে আজকের যে আলোচনার বিষয়টি আমি নির্ধারণ করেছিলাম, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত এই বিষয়টিতে আমাদের ছিল অভিজ্ঞান শকুন্তলম নাটক সম্পর্কে, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি সম্পর্কে। এই কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি হচ্ছে তার যে 3টি নাটক, আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। এই 3টি নাটকের একটি নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নাটক, যেটি কালিদাসের অনন্য সৃষ্টি। এটি 7 অঙ্কে রচিত। এই নাটকটি কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক। সমগ্র নাটকটিতে কবির কল্পনার বিশালতা রয়েছে, ভাবের গাম্ভীর্য, বর্ণনার বৈচিত্র্য, ছন্দ উপমার যথার্থতা, করুণ রসের যথার্থ প্রস্ফুটন, নরনারীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, সর্বোপরি প্রকৃতির সাথে মানবের একটি মেল বন্ধন এবং নাটকীয়তা। এই নাটকটিতে কালিদাসের প্রজ্ঞা, বৈদগ্ধ্য ও কবিত্ব শক্তি
পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হয়েছে। তো আমরা দেখি এই নাটকটিতে যে নায়িকা শকুন্তলা, এই শকুন্তলাকে মহাকবি কালিদাস তার মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন। তার মানস কন্যা শকুন্তলাকে, যে শকুন্তলাকে তিনি একটি ফরম্যাটে নিয়ে এসেছেন, সেই শকুন্তলা সম্পর্কে আমরা আলোচনা করব। তার পূর্বে কালিদাসের যে আবির্ভাবকাল সে সম্পর্কে একটু আলোচনা করি, যে কালিদাসের আবির্ভাবকাল কখন। মহাকবি কালিদাসের আবির্ভাবকাল সম্পর্কে একটি সমস্যা আছে। তিনি যখন আবির্ভূত হয়েছিলেন সেই সময়টি স্থিরভাবে আমরা নির্ধারণ করতে পারিনি। অতীতের কোন শুভক্ষণে, ভারতবর্ষের কোন পুণ্য স্থানে এই ক্ষণজন্মা কবির আবির্ভাব হয়েছিল সে বিষয়ে আজও কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। তার বিভিন্ন কারণ আছে, কারণ বিভিন্ন সময় এই দেশ বা ভারতবর্ষ বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে। তারা এসে এদেশের সাহিত্যগুলোকে নষ্ট করার চেষ্টা করেছে, তারা বই পুস্তক নষ্ট করেছে। এবং এমনকি তখন যখন কালিদাস জীবিত ছিলেন, কালিদাসের পূর্ববর্তী বা পরবর্তী বা কালিদাসের সমসাময়িক, ওই সময় এমন একটা রীতি ছিল যে তাদের যে জন্মস্থান, জন্ম সময়, এইগুলো তারা তাদের বই পুস্তকে লিপিবদ্ধ করতেন না। তারা ছিলেন আত্মবিমুখ। তার রচনার বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে ঐতিহাসিক এবং পণ্ডিতগণ অনুমান নির্ভর কিছু তথ্য এবং কিংবদন্তির উপর ভিত্তি করে যে মতামত দিচ্ছেন, তাতে একটা বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে খ্রিস্টপূর্ব প্রথম অথবা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মাঝে কোনো এক সময় হয়তো কালিদাস জন্মগ্রহণ করেছিলেন। তো এটি মূলত একটি স্বাভাবিক ধারণা যে কালিদাস এই যে খ্রিস্টপূর্ব প্রথম থেকে চতুর্থ শতকের মাঝে কোনো এক সময় আবির্ভূত হয়েছিলেন। তো আমরা এরপরে দেখি যে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি আসলে কখন লেখা। তো কালিদাসের আবির্ভাবকাল যেহেতু এই 500 বছরের মধ্যে, অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রথম থেকে খ্রিস্টীয় চতুর্থ শতক এর মধ্যে যে কোনো একটা সময়, তো কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটিও তাহলে এই সময় লেখা, এটাই স্বাভাবিক। তো আমরা দেখি যে এর অভিজ্ঞান শকুন্তলম নাটকটির উৎস কি। তো অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস হচ্ছে মহাভারত। মহাভারতের আদি পর্বের শকুন্তলা উপাখ্যান। এই শকুন্তলা উপাখ্যান থেকে উনি এর ধারণা নিয়েছিলেন এবং সেই যে নাটকের যে বিভিন্ন ফর্ম আছে, নাটকের যে লেখার যে বিভিন্ন রীতি আছে, তার উপর ভিত্তি করে উনি এই নাটকটিকে লিপিবদ্ধ করেন তার নিজের প্রতিভা দিয়ে। তার সংস্কৃত মহাকবি কালিদাস যে শুধু নাটক লিখছেন তা না, উনি 3টি নাটক তো লিখেছেন, তার বাদেও উনি 4টি কাব্য লিখেছেন, যেটি 2টি খণ্ডকাব্য এবং 2টি মহাকাব্য। যেটিকে বলা হচ্ছে খণ্ডকাব্য 2টি হলো ঋতু সংহারম এবং মেঘদূতম, আর 2টি মহাকাব্য হচ্ছে রঘুবংশম, কুমার সম্ভবম। 3টি নাটক কথা বলেছি আগেই। 3টি নাটক হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। এই কালিদাসের যে এই অবিসংবাদিতভাবে স্বীকৃত যে 7টি রচনা, এই 7টি রচনা এবং কালিদাসের আরো যে সাহিত্যকর্ম আছে, সেই সাহিত্যকর্ম নিয়ে হচ্ছে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল ডিগ্রি অর্জনের জন্য আমি কাজ করছি, সেটি আগেই বলেছি। তো এই কালিদাসের উপর আমার যে আলোচনা, সে আলোচনা সারাদিন করলেও ফুরাবে না। তো অভিজ্ঞান শকুন্তলম নাটক সম্পর্কে যেহেতু আজকে আমাদের ক্লাস, এই কারণে অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিষয়বস্তু সম্পর্কে একটু আলোচনা করি। পূর্ববংশীয় রাজা দুষ্যন্ত,
পুরুবংশীয় রাজা দুষ্যন্ত, ইনি এবং আশ্রম কন্যা শকুন্তলা, এই দুইজনের মধ্যে যে প্রেম, সেই প্রেম কাহিনী নাটকটির মূল বিষয়। মহাভারতের শকুন্তলা উপাখ্যান, যেটি আমি আগে উল্লেখ করেছি, মহাভারতের শকুন্তলা উপাখ্যান এর ভিত্তিতে মহাকবি কালিদাস তার এই অমর নাটক সৃষ্টি করেছেন। নাট্যকলার বৈচিত্র্যে, কাব্যশিল্পের সৌন্দর্য ও মাধুর্যে, প্রেমের পবিত্রতায় নাটকখানি গতিময়তা পেয়েছে। তপবনে মৃগয়া বিহারী রাজা দুষ্যন্ত কর্তৃক আশ্রম কন্যা শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ, দুষ্যন্ত কর্তৃক অঙ্গুরীয়ক প্রদান, দুষ্যন্তের চিন্তায় শকুন্তলার অনন্যমনা আত্মবিস্মৃতি, দুর্বাসার অভিশাপ, রাজার স্মৃতি লোপ, শকুন্তলার প্রত্যাখ্যান, ধীবরের কাছ থেকে অঙ্গুরীয়ক উদ্ধার, রাজার সামনে অভিজ্ঞান স্বরূপ অঙ্গুরীয়ক আনয়ন, রাজার স্মৃতি পুনরুদ্ধার এবং তাদের যে পুত্র, তার নাম হচ্ছে সর্বদমন, এই সর্বদমন সহ নাটকের শেষ অংশে এসে যে পুনর্মিলন, এই সমস্ত বিষয়গুলো গভীর নাটকীয়তা এবং তাৎপর্যপূর্ণ। এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের আজকের একটি ক্লাসে তো সমস্ত নাটক, সমগ্র অভিজ্ঞান শকুন্তলম নাটক সম্পর্কে শেষ করা যাবে না। তো আমরা আজকে শুধু প্রথম অঙ্কের যে আলোচনা, প্রথম অঙ্কের আলোচনাটি করব। যে প্রথম অঙ্কের আলোচনায় আমরা দেখি যে প্রথম অঙ্কের যে বিষয়বস্তুটা, সেটা কি, যে প্রথম অঙ্কের বিষয়বস্তু হচ্ছে সংস্কৃত নাট্যরীতি অনুসারে এখানে সংস্কৃত নাটক যে রীতি আছে, সেই রীতিতে প্রথমে হচ্ছে একটি নান্দি পাঠ, নান্দি শ্লোক পাঠ করতে হয়। এই নান্দি শ্লোকটা কি? নান্দি শ্লোক হচ্ছে নাটক শুরুর পূর্বে বিঘ্ন শান্তির জন্য দেবতার উদ্দেশ্যে স্তুতিকৃত একটি শ্লোক। সেটা একটি হতে পারে, একাধিক হতে পারে, মোটামুটি স্তুতি করতে হবে একটি শ্লোক। সে নাটকের শুরুতে, সেটি নাটকের শুরুতে যখন সেই শ্লোকটি উচ্চারণ করা হলো বা স্তুতি করা হলো, সেটি হচ্ছে নান্দি শ্লোক। এই নান্দি শ্লোক দিয়েই অভিজ্ঞান শকুন্তলম নাটকেরও শুভারম্ভ। পরবর্তীতে নটি এবং সূত্রধার। এই নটি এবং সূত্রধার কারা? নটি হচ্ছে সূত্রধারের স্ত্রী, আর সূত্রধার হচ্ছে যিনি নাটকটি পরিচালনা করবেন, অর্থাৎ নাটক পরিচালনাকারী। এরা দুজন পারস্পরিক কথাবার্তা বলবেন এবং কথাবার্তার এক পর্যায়ে জানা গেল এই নাটকটির নাট্যকারের নাম, নাটকের বিষয়বস্তু, এই সম্পর্কে জানা গেল। আমাদের অভিজ্ঞান শকুন্তলম নাটকেও সেই একই ঘটনা, যে এভাবে জানা গেল। এবং জানা গেল কি, যে তপবন, মালিনী নদীর তীরে কণ্ডমণির আশ্রম, যেখানে এই আমাদের পূর্ববংশীয় রাজা দুষ্যন্ত এসেছেন। কি জন্য এসেছেন? মৃগ শিকার করতে। এই যে পূর্ববংশীয় যে রাজাটা, এই রাজার রাজধানী কোথায়? হস্তিনাপুরে। হস্তিনাপুরের পূর্ববংশীয় রাজা দুষ্যন্ত মৃগ শিকার করতে এলেন। কোথায় এলেন? তপবনে। তো তপবনে মৃগ শিকার করবেন কিভাবে? তো তপবনে উনি মৃগ শিকার করতে আসছেন, এসে উনি একটা মৃগের পিছনে তীর ছোড়ার জন্য চেষ্টা করছেন। এমন সময় ওই মৃগটি অর্থাৎ হরিণটি দৌড়াতে দৌড়াতে তপবনের ভিতর চলে এলেন। এই তপবনটা হচ্ছে কণ্ডমণির আশ্রম। তো এই মৃগ শাবকটির দিকে তীর নিক্ষেপে উদ্যত এবং রাজা প্রবেশ করলেন সেই তপবনে। এটি আগেই বলে নেওয়া প্রয়োজন ছিল যে এটা আমাদের এই নাটকটি হচ্ছে একটি মঞ্চ নাটক, অর্থাৎ এইভাবে রাজা তীর ছোড়া অবস্থায় হরিণের পিছনে ছুটতে ছুটতে মঞ্চে প্রবেশ করলেন। এরপরে দেখি, এই আমরা একটা ছবির মাধ্যমে হরিণটিকে দেখার চেষ্টা করি। রাজার তীর দেখে প্রাণ ভয়ে হরিণটি ছুটছে। এরকম সময় তপস্বীরা রাজাকে আশ্রম মৃগ বধ না করার জন্য অনুরোধ করলেন। তারা রাজাকে আশ্রমে আতিথ্য গ্রহণের অনুরোধ জানালেন। রাজা তখন কি করলেন? আশ্রমে প্রবেশ করবেন, অর্থাৎ তীর ছোড়া থেকে বিরত থাকলেন এবং আশ্রমে প্রবেশ যখনই করতে যাচ্ছেন
তখনই দেখলেন যে তার দক্ষিণ বাহু স্পন্দিত হলো। দক্ষিণ বাহু স্পন্দিত হওয়া মানে বর স্ত্রী বা স্ত্রী রত্ন লাভের একটি সম্ভাবনা। রাজা তখন চিন্তা করতে লাগলেন, সমগুণ প্রধান এই আশ্রমে দক্ষিণ বাহু স্পন্দিত হলো কেন? এই চিন্তা করতে করতে তিনি একটু সামনে এগিয়ে দেখলেন 3 জন তাপস কন্যা গাছে জল সেচন করছে। রাজা গাছের আড়াল থেকে সেই তাপস কন্যাদের রূপসুধা পান করতে থাকেন। আমি সংক্ষেপে বলছি, যেহেতু অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিষয়বস্তু, প্রথম অঙ্কের বিষয়বস্তু আলোচনা। তো আশ্রম কন্যাদের মধ্যে রাজার যাকে ভালো লাগলো তার নাম হচ্ছে, তার রূপে তিনি বিমোহিত হলেন, তার নাম হচ্ছে শকুন্তলা। সেই শকুন্তলা ইনি কি করলেন, একটি ভ্রমর, দেখা যাচ্ছে যে একটি ভ্রমর এই শকুন্তলাকে বারবার বিরক্ত করছে। বাধা দিয়েও ব্যর্থ হচ্ছেন। আত্মরক্ষার জন্য তিনি সাহায্য প্রার্থনা করলেন। রাজা দুষ্যন্ত অবতীর্ণ হলেন সে সময় ওই কি বলে যে ভ্রমরটি থেকে শকুন্তলাকে রক্ষার জন্য রক্ষকের ভূমিকায়। পরিচয় দিলেন তিনি পুরুবংশের রাজপ্রতিনিধি, অর্থাৎ পুরুবংশের রাজা তিনি। তো এরপরে রাজার প্রতি আস্তে আস্তে শকুন্তলা আকৃষ্ট হলেন। এখানে কাহিনী আছে আরো। সখী, তার শকুন্তলার যে 2 জন সখী ছিল তাদের নাম হচ্ছে অনস্যা এবং প্রিয়ংবদা। এরা শকুন্তলার সঙ্গে থাকে সবসময়। রাজার সঙ্গে তাদের পরিচয় হলো এবং এদের সঙ্গে আলোচনা করে রাজা শকুন্তলার জন্ম বৃত্তান্ত সম্পর্কে জানতে পারলেন। শকুন্তলা কে? শকুন্তলা হচ্ছে স্বর্গের অপ্সরা মেনকা এবং ক্ষত্রিয় রাজা বিশ্বামিত্রের ঔরজাত সন্তান, অর্থাৎ অপ্সরা মেনকা এবং রাজা বিশ্বামিত্রের ঔরজাত সন্তান শকুন্তলা। কিভাবে তার নাম হলো শকুন্তলা? যখন অপ্সরা মেনকা এবং বিশ্বামিত্রের সন্তান জন্মগ্রহণ করলো, জন্ম মাত্রই মেনকা কি করলেন, এই সন্তানটিকে পরিত্যাগ করলেন, অর্থাৎ একটা জঙ্গলে ফেলে দিলেন। তো তখন একটা শকুন্ত পাখি, মানে ভাস পাখি, শকুন্ত পাখি এই মেয়েটিকে রক্ষা করলেন। তো রক্ষা করার পরে পরবর্তীতে কণ্ব নামক একজন মুনি, উনি এই মেয়েটিকে পান এবং তাকে এনে আশ্রমে লালন পালন করেন। এই অনস্যা এবং প্রিয়ংবদার কাছ থেকে রাজা দুষ্যন্ত জানতে পারলেন যে এই শকুন্তলাকে তার যে পালিত পিতা মুনিকণ্ব শকুন্তলাকে বিয়ে দিয়ে দেবেন। সে কারণে শকুন্তলার যে দুর্দৈব প্রশমন করার জন্য পিতা কণ্ব সোমতীর্থে গেছেন। ওই সময় সোমতীর্থে থেকে এসে পারেননি। তো এমত অবস্থায় রাজা অনস্যা প্রিয়ংবদার কথা মতো, তাদের অনুরোধ মতো এবং তাপসী গৌতমী এদের অনুরোধ মতো তারা রাজা সেখানে আতিথ্য গ্রহণ করলেন। তো এই রাজার মনে শকুন্তলাকে পত্নী হিসেবে পাওয়ার আস্তে আস্তে আশা বর্ধিত হতে থাকে। রাজা ভাবতে থাকেন, নিশ্চয়ই শকুন্তলা পরিণয়যোগ্য, ক্ষত্রিয়ের পরিণয়যোগ্য। রাজার মন থেকে দূরীভূত হতে থাকে শকুন্তলাকে পত্নী হিসেবে পাওয়ার সকল বাধা। প্রথম দর্শনে যে প্রেমের ভাবের উদয় হয়েছিল তার পরিণতির কথা চিন্তা করতে থাকেন রাজা ও শকুন্তলা একে অপরের সান্নিধ্য লাভের আশায় ব্যস্ত হয়ে পড়লেন। তো এই অবস্থায় চলতে থাকলো। এরপরে আমরা দেখি যে হঠাৎ করে শোনা গেল একটি কোলাহল, অর্থাৎ কোলাহলের শব্দ শোনা গেল। রাজা দুষ্যন্তের সৈন্যবাহিনী দেখে ভীত সন্ত্রস্ত হয়ে একটি হাতি তপোবনে ঢুকে পড়েছে এবং সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। কর্তব্যপরায়ণ রাজা তৎক্ষণাৎ তার প্রতিকারার্থে সেখান থেকে বিদায় নিলেন। তার যে শকুন্তলার যে সখী ছিল 2 জন, তারা অনস্যা প্রিয়ংবদা, তারাও কুটিরের দিকে চললেন। কিন্তু যাবার সময় শকুন্তলা বারবার করে পেছনের দিকে, আমরা ছবিতে দেখছি, পেছনের দিকে
ফিরে তাকাচ্ছে, অর্থাৎ রাজাকে এক পলক দেখবেন বলে। যাবার সময় শকুন্তলা কুরুবক শাখায় তার কাপড় জড়িয়ে গেছে এই ছল করে রাজাকে দেখার জন্য বারবার পিছনের দিকে তাকাচ্ছেন। তো এর রাজাও সেই একই রকম অবস্থা, রাজাও শকুন্তলার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তখন, এবং রাজধানীতে ফিরে না গিয়ে তিনি বরং শিবিরে, অর্থাৎ ওই আশ্রমের কাছে, খুব বেশি দূরে নয়, অনতি দূরে শিবিরে ফিরে গেলেন। এরপরে আমরা দেখি যে আমরা যে সংস্কৃত নাটকের আলোচনা করছি, এই সংস্কৃত নাটকটা আসলে কোন ভাবে লেখা হচ্ছে, এই সংস্কৃত নাটকের যে রূপটা এটা কি, যে কোন প্রক্রিয়ায় সংস্কৃত নাটকটা লেখা হয়। সেখানে বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণ গ্রন্থে উল্লেখ করেছেন, নাটকের সংজ্ঞা দিয়েছেন। কিরকম সংজ্ঞাটি? নাটকং খ্যাতবৃত্তং স্যাৎ পঞ্চসন্ধি সমন্বিতং বিলাসার্ধাদি গুণপদযুক্তং নানা বিভূতিবি সুখ দুঃখ সমদ্ভূতি নানা রস নিরন্তরম পঞ্চাদিকা দশপনস্ততিরাঙ্কা পরিকীর্তিতা প্রখ্যাত বংশ রাজর্ষি ধীরদাত্ত প্রতাপবান দিব্য অথ দিব্যাদিব্য বা গুণবান নায়ক মত এক এব ভবেদঙ্গী শৃঙ্গার বীর এব বা অঙ্গমন্যে রস সর্বে কার্য নির্বহনে অদ্ভুত চত্বার পঞ্চ বা মুখ্যা কার্য ব্যাপৃত পুরুষা গোপুচ্ছ অগ্র সমগ্রং সুবন্ধনং তস্য কীর্তিতম। এই শ্লোকটি আসলে এভাবে বললে তো বোঝা যাবে না, এটিকে বিশ্লেষণ করা প্রয়োজন। সংস্কৃত নাটক হতে হলে এর বিষয়বস্তু, কাহিনী বা বৃত্ত হতে হবে প্রখ্যাত এবং পঞ্চ সন্ধিযুক্ত থাকতে হবে, অর্থাৎ 5টা সন্ধি থাকতে হবে। মানব জীবনের সুখ দুঃখের সৃষ্টি প্রক্রিয়া এখানে দেখানো হবে এবং তা হবে নানা রসে পরিপূর্ণ। রস কি? সংস্কৃতের রস আছে 9টি, সেটা আমরা একটু পরে আলোচনায় আসি। তো 5টা সন্ধি পেলাম, 5টা সন্ধির নামও আমরা পরে পাবো। তো এখানে 9টা রসের কথা বলা হচ্ছে, যে মানব জীবনের সুখ দুঃখের সৃষ্টি প্রক্রিয়া এখানে দেখানো হবে এবং তাতে নানা রসে পরিপূর্ণ থাকবে। নাটকের অঙ্ক সংখ্যা হবে কয়টা? 5 থেকে 10টি। অর্থাৎ সংস্কৃত নাটক হতে গেলে তাকে 5 থেকে 10 এর মধ্যে থাকতে হবে। নাটকের নায়ক হবে কে? প্রখ্যাত বংশীয় রাজর্ষি। প্রখ্যাত বংশীয় হতে পারে, কোনো একটা বিখ্যাত বংশের কেউ হতে পারে, বা রাজর্ষি মানে কি? রাজা এবং ঋষি, যিনি রাজা এবং ঋষি দুইজনই, মানে একজন ব্যক্তি 2 রকম হতে পারে। ধীরদাত্ত গুণ সম্পন্ন, অর্থাৎ তিনি ধীরদাত্ত হতে হবে তাকে। তারপর প্রতাপশালী হতে হবে, দিব্য অথবা দিব্য অদিব্য গুণে বিভূষিত হতে হবে। এখানে শৃঙ্গার অথবা বীর এর যে কোনো একটি হতে হবে নাটকের প্রধান রস, অঙ্গিরস। অন্য রসগুলো থাকবে অপ্রধান হিসেবে। অর্থাৎ রস 9টি বলছি, সেই 9টির নাম আমি একটু পরে বলছি। তো আমরা এখানে পেলাম শৃঙ্গার এবং বীর, অন্যান্য রস থাকবে সেটি অঙ্গরস হিসেবে। কিন্তু নির্বহন সন্ধিতে এসে বা উপসংহারে এসে অদ্ভুত রসের প্রয়োগ থাকতে হবে। তাহলে রস কিন্তু এখানে আমরা 4টে রস পেয়ে গেলাম, আরো রস আছে। নাটকের কার্য সাধনে 4 অথবা 5 জন পুরুষ নিয়োজিত থাকবে, অর্থাৎ সমগ্র নাটকটি 4 অথবা 5 জন পুরুষ থাকবে। তার সমগ্র ঘটনার বন্ধন হবে গোপুচ্ছের অগ্রভাগের মতো। গোপুচ্ছ মানে গরুর যে পুচ্ছ থাকে, অর্থাৎ গরুর লেজ। কিরকম সে জিনিসটা? গোপুচ্ছের অগ্রভাগ বলতে এখানে বোঝানো হয়েছে যে নাটকীয় অঙ্কগুলো গরুর লেজের অগ্রভাগের রোমের মতো ধীরে ধীরে সূক্ষ্ম হয়ে যাবে। এ প্রসঙ্গে অবশ্য ভিন্ন মতও রয়েছে। গোপুচ্ছে কতকগুলো রোম যেমন দীর্ঘ এবং কতকগুলো হ্রস্ব, ঠিক তেমনি নাটকীয় ঘটনা বলে কিছু অংশ মুখসন্ধিতে, কিছু অংশ প্রতিমুখ সন্ধিতে, এমনকি অন্যান্য সন্ধিতেও অংশ বিশেষ পরিসমাপ্ত হবে। নাটকীয় সন্ধি এবং রস সম্পর্কে একটু আলোচনা করা দরকার। নাটকীয় সন্ধি আমি একটু আগে বলেছি যে 5টা সন্ধি থাকবে। সেই 5টা সন্ধির নাম কি কি সেটা তো বলি নাই। 5টা সন্ধির নাম হচ্ছে মুখসন্ধি, প্রতিমুখ সন্ধি, গর্ভ সন্ধি, বিমর্ষ সন্ধি এবং নির্বহন সন্ধি।
9টি রসের কথা বলেছিলাম, শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, অদ্ভুত এবং শান্ত। এই 9টি রস, এই 9টি রস থাকবে না নাটকে। নাটক হতে গেলে এই 9টি রস এর প্রভাব বিস্তার করবে পুরো নাটকের মধ্যে। আচ্ছা, মুখসন্ধিতে এই যে 5টা সন্ধি, এই 5টা সন্ধির মুখসন্ধিতে কিরকম থাকবে? মুখসন্ধি হবে আরম্ভ নামক অবস্থার সঙ্গে সংযুক্ত হয়ে নানা বৃত্তান্ত এবং রস সম্ভাবনাময় বীজের উৎপত্তি থাকবে। অর্থাৎ এখানে নানা বৃত্তান্ত থাকবে এবং এই যে রসগুলো, এই রস যে আসতেছে সামনে, এর রস সম্ভাবনাময় একটা বীজ এখানে সূচিত হবে নাটকের শুরুতেই। প্রতি মুখসন্ধিতে কি হবে? মুখ্য ফল লাভের উপায় কিছুটা লক্ষিত এবং কিছুটা অলক্ষিত থাকবে। মুখ্য ফল কি? মুখ্য ফল হচ্ছে মিলন, অর্থাৎ নায়ক নায়িকার মিলন ঘটবে, মুখ্য ফল। অর্থাৎ সংস্কৃত নাটকে নায়ক নায়িকার মিলন, অর্থাৎ মিলনান্তক নাটক। কিন্তু এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে সমগ্র সংস্কৃত সাহিত্যে একটি মাত্র বিয়োগান্তক নাটক আছে, সেটি হলো উরুভঙ্গম। অর্থাৎ দুর্যোধনের উরুভঙ্গ করা হয়েছিল যুদ্ধে। কোন যুদ্ধে? কুরুক্ষেত্রের যুদ্ধে। সেই যে ঘটনাটা, সেই ঘটনাটা একটি মাত্র নাটকে উঠে এসেছে, সেটি হচ্ছে উরুভঙ্গম নাটক। সেইটি হচ্ছে বিয়োগান্তক নাটক, সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্তক নাটক। আর সকল নাটকের পরিসমাপ্তি হচ্ছে মিলন। এবার আসি গর্ভসন্ধিতে মুখ্য ফল লাভের পথে পুনঃ পুনঃ রাস ও অন্য সংযুক্ত অভিব্যক্তি থাকবে। অর্থাৎ গর্ভসন্ধিতে কি থাকবে? প্রথমে বললাম মুখসন্ধি, তারপর প্রতিমুখ সন্ধি, এরপর গর্ভসন্ধি। গর্ভসন্ধিতে হচ্ছে ফল লাভের পুনঃ পুনঃ রাস, অর্থাৎ ফল লাভ মনে হবে না, অর্থাৎ মিলন বোধহয় হচ্ছে না বা হচ্ছে, এরকম একটা অভিব্যক্তি প্রকাশ পাবে। এবার বিমর্ষ সন্ধিতে এসে এখানে হয়তো অভিশাপ থাকতে পারে বা কোনো বাধা বিঘ্ন আসতে পারে, এরকম ঘটনা ঘটবে বিমর্ষ সন্ধিতে এসে। যেমন আমরা অভিজ্ঞান শকুন্তলম নাটকে দেখি দুর্বাসার অভিশাপ। দুর্বাসার অভিশাপের কারণে রাজা সবকিছু ভুলে যান। আমরা পরবর্তীতে যাব সেই আলোচনায়, আজকের ক্লাসে না, পরবর্তী ক্লাসে, পরবর্তীতে কোনো এক ক্লাসে। নির্বহন সন্ধিতে সকল প্রকার বাধা বিঘ্ন অতিক্রম করে বীজসমূহ একার্থে অর্থাৎ মিলনান্তে উপনীত হবে। সেটা কোন সন্ধি? নির্বহন সন্ধি। এটা আমরা আগেও বলেছিলাম। এবার আসি আমি সংস্কৃত যে অভিজ্ঞান শকুন্তলম নাটক কালিদাসের, সেই অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম অঙ্কে একটি শ্লোক আছে, যেটি একেবারে শুরুতে নান্দি শ্লোক। এই নান্দি শ্লোক দিয়ে আমাদের নাটকটি শুরু। সংস্কৃত নাটকের শুরুই এসছে নান্দি শ্লোক। এই নান্দি শ্লোকটি আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে একটা মঙ্গলাচরণ শ্লোক। এই শ্লোকটি হচ্ছে ইয়া সৃষ্টি সৃষ্টিরাদ্যা বহতি বিধিহুতং ইয়া হবির ইয়া চ হোত্রী ইয়ে দে কালং বিধত্ত শ্রুতি বিষয়গুণা ইয়া স্থিতা ব্যাপ্য বিশ্বম ইয়মাহু সর্ববীজ প্রকৃতিরীতি ইয়া প্রাণী প্রাণবন্ত প্রত্যক্ষাভি প্রপন্ন তনুভি অবতু স্তাভিয়া অভীষ্টরিষ। অর্থাৎ এই শ্লোকটিকে বিশ্লেষণ করলে আরো জিনিসটা ক্লিয়ার হবে আমাদের কাছে। নান্দি শ্লোকের যে বিশ্লেষণ, সেখানে দেখা যাচ্ছে ইয়া সৃষ্টি স্রষ্টার আদ্যা, অর্থাৎ যা স্রষ্টার প্রথম সৃষ্টি। প্রথম সৃষ্টি কি? জল। বহতি বিধিহুতং ইয়া হবি, অর্থাৎ ইয়া মানে হচ্ছে যা, যা যথাবিধি হব্য বহন করে, সেটা কি? অগ্নি। ইয়া চ হোত্রী, অর্থাৎ যা যজ্ঞ সম্পাদনকারী। যজ্ঞ সম্পাদনকারীকে, যজ্ঞকে সম্পাদন করেন যজমান। ইয়ে দে কালং বিধত্ত, অর্থাৎ যে দুই কালের নির্ণায়ক। দুই কাল কি কি? চন্দ্র এবং সূর্য। চন্দ্র এবং সূর্য দুই কালের নির্ণায়ক। শ্রুতি বিষয় গুণা, শ্রুতি মানে হচ্ছে শোনা, শ্রুতি বিষয় গুণা ইয়া স্থিতা ব্যাপ্য বিশ্বম, অর্থাৎ যা শ্রবণের বিষয়ভূত। শ্রবণের বিষয়ভূত কি? আকাশ, যা সমগ্র বিশ্বে অবস্থান করে। ইয়ামাহু সর্ববীজ প্রকৃতির ইতি, অর্থাৎ ইয়াম সর্ববীজ প্রকৃতি ইতি আহু। আহু মানে আহ্বান করা, অর্থাৎ যাকে সকল বীজের মূল কারণ বলা হয়। সকল বীজের মূল কারণ কি? পৃথিবী।
ইহয়া প্রাণীন ও প্রাণবন্ত, অর্থাৎ যার দ্বারা প্রাণীরা প্রাণবান হয়। কি না থাকলে প্রাণীরা বাঁচত না? বায়ু। ঠিক। প্রত্যক্ষাভি প্রপন্ন স্তনু ভি অবতু বস্তাভির অষ্টাভি ঋষ। ঈশ মানে ঈশ্বর। অষ্টাভি তনুভি প্রপন্ন প্রত্যক্ষাভি ঈশ। অর্থাৎ এই অষ্টমূর্তিতে, এই যে 8টা মূর্তি কি কি? জল, অগ্নি, যজমান, চন্দ্র সূর্য, আকাশ, পৃথিবী, বায়ু, এই যে 8টা মূর্তিতে যে বিদ্যমান সেই প্রত্যক্ষগোচর ঈশ্বর, তার নাম কালিদাস কি দিচ্ছেন? শিব। অর্থাৎ আমরা জানি কালিদাস শিবের উপাসক, কাজেই শিবকে তিনি তার নাটক, কাব্য, সাহিত্য সমস্ত জায়গায় আনবেন, এটাই স্বাভাবিক। তো এই শিবকে তিনি বলছেন যে আমাদেরকে রক্ষা করুন। আচ্ছা, এরপরে এই নান্দি শ্লোকটাকে যদি আমরা পুরো বাংলাটায় একবার দেখি তাহলে দাঁড়ায় যে যা স্রষ্টার প্রথম সৃষ্টি অর্থাৎ জল, যা যথাবিধি হব্য বহন করে অর্থাৎ অগ্নি, যা যজ্ঞ সম্পাদনকারী অর্থাৎ যজমান, যা 2 কালের নির্ণায়ক অর্থাৎ চন্দ্র ও সূর্য, যা শ্রবণের বিষয়ীভূত এবং সমগ্র বিশ্বব্যাপী অবস্থান করে অর্থাৎ আকাশ, যাকে সকল বীজের মূল কারণ বলা হয় অর্থাৎ পৃথিবী, এবং যার দ্বারা প্রাণীরা প্রাণবান হয় অর্থাৎ বায়ু। এই অষ্টমূর্তিতে প্রত্যক্ষগোচর ঈশ্বর অর্থাৎ শিব, কালিদাসের দৃষ্টিতে শিব আমাদেরকে বা আপনাদেরকে রক্ষা করুন। এবার এই সংস্কৃত নাটকের যে অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে প্রস্তাবনা অংশের নটি এবং সূত্রধারের আলোচনার মাধ্যমে কালিদাসের নাম জানা যায় এবং আরো কিছু জ্ঞাতব্য বিষয় জানা যায়। যে এখানে আরো জানা যায় যে মালিনী নদীর তীরের যে কণ্বমুনির আশ্রম, সেখানে রাজা দুষ্যন্ত এসেছেন, হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত পুরুবংশীয় তিনি, এবং কখন এসেছেন? তখন হচ্ছে গ্রীষ্মকাল, এবং এই গ্রীষ্মকালে এসেছেন তিনি মৃগ শিকার করতে। তো এই যে পলায়নরত যে মৃগটাই তিনি যে শিকার করতে যাচ্ছেন, ওই মৃগটি যখনই দেখলেন যে রাজা তীর নিক্ষেপ করছেন, তখন সেই হরিণটি বা মৃগ শাবকটি দ্রুত বেগে দৌড়ানোর চেষ্টা করছে, অর্থাৎ সেই তীরের নিশানার মধ্যে যাতে না আসে। হরিণটি বুঝতে পারছে যে ওই তীর লাগলে সে মারা যাবে। তো আর রাজা তো তীর ছোড়ার ব্যস্ত, অর্থাৎ তীর ছুটবেন এরকম একটা পরিস্থিতিতে তখন রাজা তার সারথীকে বলছেন, সারথী অর্থাৎ যে রাজা যে রথে করে যাচ্ছেন, সেই রথের যে সারথী, সেই সারথীকে বলছেন গ্রীবা ভঙ্গা ভিরামং মুহুর অনুপততি সান্দনে দত্ত দৃষ্টি পশ্চাৎ অর্ধেন প্রবিষ্ট সর্বপতন ভয়াত ভূষা পূর্বকায় দর্ভৈর অর্ধ অবলীরই শ্রমবিবৃত মুখভ্রংশিভি কীর্ণবট্মা পশ্চাৎ অগ্রপ্লুত তাদ বিয়তি বহুতরং স্তক মুদ্রাং প্রয়াতি। অর্থাৎ এই শ্লোকটির একটি বিশ্লেষণ আমরা দেখি যে গ্রীবা ভঙ্গ অবিরামং, অর্থাৎ গ্রীবাটি কি সুন্দরভাবে বাঁকিয়ে, গ্রীবা কোনটি? আমাদের মাথা এবং ঘাড়, এর যে মাঝখানের যে অংশটা, এটিকে বলা হয় গ্রীবা। অর্থাৎ হরিণটির গ্রীবা আমাদের গ্রীবার থেকে আরো লম্বা হবে, তো গ্রীবাটি বাঁকিয়ে সুন্দরভাবে হরিণটি দৌড়াচ্ছে। মুহু অনুপততি, অর্থাৎ বারবার দৃষ্টি নিক্ষেপ করছে। সান্দনে দত্ত দৃষ্টি, অর্থাৎ রথের দিকে তাকাচ্ছে। সান্দনে মানে হচ্ছে রথের দিকে তাকাচ্ছে। সরপতন ভয়াত, অর্থাৎ সরপতনের ভয়ে, অর্থাৎ তীর কখন এসে তার গায়ে লাগে এই ভয়ে। পশ্চাৎ অর্ধেন, তার মানে তার শরীরের পশ্চাৎ ভাগের প্রায় অর্ধেকটা সামনের দিকে চলে আসছে। দর্ভ অর্ধ অবলীরই শ্রম বিবৃত মুখভ্রংশীভি, অর্থাৎ শ্রম হেতু বিবৃত মুখ থেকে পতিত অর্ধচর্বিত তীর্ণের দ্বারা বটমা কীর্ণ, অর্থাৎ পথটি আচ্ছন্ন হয়ে গেছে, এটা দেখতে বলছেন তার সারথীকে। উদগ্র প্লুতোত্তাদ, অর্থাৎ খুব দ্রুতই লাফিয়ে চলছে। বিয়তি মানে শূন্যে, বহুতরং মানে অনেকক্ষণ থাকছে। স্তকম উদ্যাং প্রয়াতি, অর্থাৎ মাটিতে অল্পই যাচ্ছে। অর্থাৎ পুরো শ্লোকটির বাংলাটি যদি আমরা করি, বঙ্গানুবাদ একটু দেখি, তাতে দেখা যাচ্ছে যে সারথীকে বলছেন রাজা
যে দেখো মৃগটি কি সুন্দরভাবে গ্রীবা বাঁকিয়ে বারবার রথের দিকে তাকাচ্ছে, সরপতনের ভয়ে শরীরের পশ্চাৎভাগের প্রায় অর্ধেকটা, প্রায় সম্পূর্ণটা যেন সামনের দিকে প্রবেশ করছে। শ্রম হেতু বিবৃত মুখ থেকে পতিত অর্ধচর্বিত তৃণের দ্বারা পথটি আচ্ছন্ন হয়ে গেছে। এ অবস্থায় হরিণটি লাফিয়ে লাফিয়ে চলায় মনে হচ্ছে সে শূন্য মার্গেই ছুটছে, খুব অল্প সময়ের জন্য তার পা মাটিতে পড়ছে। আমরা তিনটি ছবির মাধ্যমে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এরপরে সারথীকে তিনি আরো অনেক কথা বলছেন, যে যার দৃষ্টিপথে আমি সংক্ষেপে বলি, যেহেতু আমাদের 40 মিনিটের ক্লাস, আমি একটু দ্রুত এই বাংলা অর্থটা বলে যাই। যে সারথীকে তিনি যে বললেন সেটি হচ্ছে যে যার দৃষ্টিপথে ক্ষুদ্র দেখাচ্ছিল তা সহসা বিপুল আকার ধারণ করছে, যা মাঝখানে বিচ্ছিন্ন তা সংযুক্ত মনে হচ্ছে, যা স্বভাবতই বাঁকা তাও চোখের সামনে সোজা বলে মনে হচ্ছে। বস্তুত রথের গতিবেগ হেতু ক্ষণকালের জন্য কোনো কিছু দূরে বা নিকটে মনে হচ্ছে না। তো এই অবস্থায় চলতে লাগলো। এই অনেকক্ষণ এইভাবে দ্রুত গতিতে রথ চালানোর পরে তারপরে উনি শুনতে পেলেন যে হঠাৎ করে একটি শ্লোক আবৃত্তি হচ্ছে। সেটা হচ্ছে কি, ন খলু বান সন্নিপাতয়মস্মিন মৃদুনি মৃগ শরীরে তুল রাসা বিবাগ্নি কবত হরিণ কানাং জীবিতং চাতিললং কচ নিশিত নিপাতা বজ্র সারা সরাস্তে। অর্থাৎ এই শ্লোকটি আবৃত্তি উনি শুনলেন। এই কিভাবে শুনলেন, যে অনসূয়া অথবা প্রিয়ঙ্গদা তাদের অর্থাৎ শকুন্তলার যে সখী তারা এই শ্লোকটি বলছে। অর্থাৎ এর বাংলাটা এরকম যে তুলা সমূহে অগ্নির ন্যায় সুকোমল ওই মৃগ শরীরে বাণ নিক্ষেপ করা উচিত নয়, উচিত নয়। হায় কোথায় বা ক্ষুদ্র হরিণদের ক্ষণস্থায়ী জীবন, আর কোথায় বা আপনার বজ্র সমস্ত তীক্ষ্ণ স্বর। রাজাকে এই বাণ নিক্ষেপ করতে নিষেধ করছেন। তো রাজা বাণ নিক্ষেপ করা থেকে নিবৃত্ত থাকলেন। এমত অবস্থায় রাজা দেখলেন তার দক্ষিণ বাহু স্পন্দিত হলো। আমরা আগে উল্লেখ করেছিলাম এটা, যে দক্ষিণ বাহু স্পন্দিত হলো। রাজা চিন্তা করতে থাকলেন এই সমগুণ প্রধান এই আশ্রমে দক্ষিণ বাহু স্পন্দিত হলো কেন, এখানে স্ত্রীরত্ন লাভের সম্ভাবনা কোথায়, এ নিয়ে চিন্তা করতে থাকলেন। আবার চিন্তা করছেন যে এই ভবিতব্যের দ্বার হয়তো সর্বোচ্চ খোলা থাকে, এরকম নানা চিন্তা তার মনে চলে এলো। তো এরকম অবস্থায় রাজা চিন্তা করতে থাকলেন। আমাদের আজকের ক্লাসের সময় শেষ হয়ে এলো, রাজাও চিন্তা করতে থাকলেন। এবং এরপরে রাজা শকুন্তলার দেখা পেলেন, দেখলেন যে তিনজন কন্যা অর্থাৎ শকুন্তলা এবং অনসূয়া প্রিয়ঙ্গদা এরা সামনে আসছে। আমরা পরবর্তী ক্লাসে সেই শকুন্তলা অনসূয়া প্রিয়ঙ্গদা সম্পর্কে আরো আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ।